পুলিশের চাকরিতে প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। কলকাতা পুলিশে বিশেষ করে স্পেসিফিক কতগুলো পোস্টিং থাকে। কোনোদিন সেরকম মনে হয়নি, ইচ্ছা হয়নি? কে দেয়? ব্যাংক। কেউ না কেউ দেয়। না, মাইনে পাই, মাইনে পেতাম, প্রচুর টাকা মাইনে পেতাম। এখনকার ছেলেরা অবশ্য আরও বেশি পায়। এছাড়া আর কত টাকা দেয়? সোর্স মানি। হ্যাঁ সোর্স মানি। হ্যাঁ, সোর্স মানি আমরা পেতাম। ডাকাতি রুখতে গিয়ে বা কোনো ডাকাত ধরতে গিয়ে কখনো মৃত্যুর মুখোমুখি হয়েছেন? একবার গুলি চালিয়েছিল। হ্যাঁ। আমি একটা রেড করতে গেছিলাম দক্ষিণ 24 পরগনায়। চাকরি ছেড়ে দেওয়ার পরে ভয় পান না? সাবধান থাকতে হয়, সাবধান থাকতে, কারণ কখন কার কী যে খেয়াল হবে তা কেউ জানে না। আর কারোর সঙ্গে ততটা অন্যায় করেছে কিনা সেটাও আমি জানি না। কারো হয়তো রিভেঞ্জ আসে, হলেও হতে পারে। ডাকাতদের তো মারধর করেছেন তো প্রচুর। হ্যাঁ, মারধর। এখন মানুষ ভালো কথার দাস হয় না। হ্যাঁ। ভালো কথা কেউ বোঝে, কেউ বোঝে না। এরকম কোনো হয়েছে আপনার মারধরে বা আপনার মানে আপনার কাস্টাডিতে কেউ আত্মহত্যার চেষ্টা করেছে বা মারা গেছে? হ্যাঁ, এগুলো হয়েছে। যেমন অনুশোচনা হয়, মারধর হয়, অন্য আসামি ভয় দেখায়। কিন্তু এরকম একটা আসামি ধরা পড়েছিল চিতপুরে, তখন আমি সাব ইন্সপেক্টর। রাজনৈতিক কোনো চাপ কোনোদিন পেয়েছেন? ডাইরেক্ট আমাদের কাছে কেউ আসতো না। থানা ফাঁড়িতে যেভাবে আসতো, একে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওইটা করুন, সেইটা করুন, এগুলো হতো। ইদানিংকালে এই যে পুলিশকে গালাগালি করছে, পুলিশকে ফোনে নেতারা বকছে টকছে, সে গালাগাল যদি অভ্যস্ত হয় আমি জানি না, কিন্তু আমাদের গালাগাল করলে আমরা কাউকে ছেড়ে দিতাম না। কেস ডায়েরিতে আজ কলকাতা পুলিশের এমন একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কলকাতা পুলিশে থাকাকালীন কোনো কেসের কিনারা হয়নি এমনটা নয়, রেকর্ড। খুব কম মানুষ জীবনে এরকম সাফল্য পান। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের একসময় ডাকাতি দমন বিভাগের অফিসার, পরবর্তীকালে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এসিডিডিআই একটা পদ রয়েছে, অর্থাৎ গোয়েন্দা বিভাগ যিনি অপারেশন বা যিনি চালান, সেই বিভাগের দায়িত্বে থাকা, সেই পোস্টে থাকা অভ্রান্ত বন্ধু মজুমদার। নমস্কার অভ্রান্তদা আপনাকে। ডাকাতি দমন যেটা আপনার স্পেশাল এক্সপার্টাইজ, সেটা এই বিভাগটার একটুখানি যদি ইতিহাসটা বলেন। ডাকাতি হচ্ছে এমন একটা অপরাধ যেটা তুলনীয় হচ্ছে, একগাদা ছেলে পরীক্ষা দিচ্ছে, কেউ ঘাড় ঘুরিয়ে ফাঁকি দিচ্ছে, নকল করছে, কেউ কাগজ বার করে নকল করছে, আরেকটা ছেলে ছুরি গেঁথে পরীক্ষা দিচ্ছে। তখন কিন্তু সেটা আর চুরি থাকছে না, চ্যালেঞ্জ টু টিচার্স হচ্ছে, চ্যালেঞ্জ টু কমিউনিটি হচ্ছে। তো যদি কেউ অস্ত্রশস্ত্র দেখিয়ে কারো ধন সম্পদ কেড়ে নেয়, সেটা চ্যালেঞ্জ টু সোসাইটি। সেই জন্য এটা, বা তাকে মেরে ফেলে, সেই জন্য এটাকে বলা হয় হিনিয়াস ক্রাইমস। আইন অনুসারে চুরি, ছিনতাই, রাহাজানি, লুট, ডাকাতি সর্বোচ্চ হচ্ছে ডাকাতি। ডাকাতি হচ্ছে সংখ্যা নির্ভর, 5 জন বা তার বেশি হলে ডাকাতি, 5 জনের কম থাকলে সেটা হচ্ছে রবারি। আর চুরি বলতে একজনও করতে পারে, 5 জনও করতে পারে। কলকাতা পুলিশের এই যে ডাকাতি, এই ডাকাতি দপ্তরে মানে ডাকাতি দমন বিভাগের আপনি আজকে যে জামাটা পরে এসেছেন, হোয়াইট শার্ট, ডিডিতে একটা অধিকাংশ অফিসারকে দেখা যায়, আমরা দেখেছি কাজ করতে গিয়ে সাদা শার্ট এবং তার সঙ্গে কেউ ব্ল্যাক প্যান্ট পরেন, কেউ ডেনিম পরেন, আলাদা কথা। এই সাদা শার্টটা নাকি আপনার আমদানি করা? তা বলতে পারবো না, তবে ছোটোবেলা থেকে সাদা শার্টে আমি অভ্যস্ত। বাবাকে সাদা শার্ট পরতে দেখেছি, স্কুল ইউনিফর্ম সাদা শার্ট ছিল। এবং এই সাদা শার্ট চট করে নজরে পড়ে না। যদি আপনি চকড়া বকড়া জামা পরেন বা একটু অর্নামেন্টাল জামা কাপড় পরেন, লোকে প্রথমেই আপনাকে দেখবে। তো আমাদের কাজ হচ্ছে খবর নিয়ে আসা, গোপনে কাজ করা। সুতরাং আমাদেরকে কেউ দেখুক এটা আমরা চাই না, ভিড়ে মিশে যেতে সুবিধা হয়। এবং এটাই আমি আমার পরবর্তী ক্ষেত্রে আমার স্টাফেদের বুঝিয়ে বলেছিলাম, তারা অ্যাকসেপ্ট করেছিল, তারা পড়তো। চলে আসি সরাসরি একেবারে হার্ড সাবজেক্টে। বড়বাজারে একটা সোনার দোকানে নাকি একবার ডাকাতি হয়েছিল এবং সেখানে একটা পোর্ট্রেট পার্লার করেন, যেরকম পোর্ট্রেট পার্লার করা হয় সব জায়গায়। পোর্ট্রেট পার্লারতে নাকি একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল, শুনেছি আমি। কি হয়েছিল একটু বলবেন? একটা ডাকাতি হয়েছিল, আমরা খবর পেয়ে গেছিলাম। 7 তলার উপরে একটা কারখানা ছিল, যেখানে ওই আজকাল যেই হলমার্ক হয়েছিল না, হলমার্কগুলো করে। তো আমরা সেখানে খবর পেয়ে যাই, গিয়ে দেখি ঘরটা র্যাংস্যাক করা। একটা 18-19 বছরের ছেলে, টেলিফোনের তার ফার কাটা, তাকে মারধর করা। এবং লোকজন বলে যে আমাদের এখানে তিনি কী ছিল জিজ্ঞাসা করায়
বলে 3 কেজি রূপো, এবং তারা 3 কেজি রূপো নিয়ে চলে যায়। এই 3 কেজি রূপোর ব্যাপারে আমরা এনকোয়ারি করি, কিন্তু ছেলেটির হাবভাবে আমার মনে হয় যে ও কিছু জানে, না জানলে এই 7 তলার উপরে ডাকাতি হবে, ও চেঁচাবে না। ও বলছে আমি চেঁচিয়েছি, কিন্তু আশেপাশের লোক কেউ শুনিনি, ফ্ল্যাট বাড়ি, বসত বাড়ি ওর সঙ্গে ছিল। তো এটা শোনার পর আমি ওকে নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করি, ওকে দিয়ে পোর্ট্রেট পার্লে করাই। পোর্ট্রেট পার্লে মানে হচ্ছে আপনার ছবি আঁকা, যা দেখে অপরাধীর মুখ শনাক্ত করা। মানে বিবরণ শুনে একজন শিল্পী ছবি আঁকছেন, ছবি কলকাতা আঁকেন, পুলিশের হ্যাঁ, গোয়েন্দা বিভাগের ছবি। একজন কর্মী। প্রথমবার ছবি আঁকতে গিয়ে দেখলাম যে ওর মতো মুখই ভেসে আসছে। তো আমার অফিসাররা ইয়ার্কি করে সবাই বললো যে নিতিন ছবি আঁকলে বা বা সিরাজ ছবি আঁকলে এরকমই হয়, ওদের নিজেদের ছবি ওরা আঁকে, আসামির মুখ সামনে পায়, ওটাই এঁকে দেয়। এরকম করতে হলো, 2-3 বার করালাম ওকে দিয়ে, করে আমি থেমে গেলাম। কিন্তু আমি চিন্তা থামাইনি, চিন্তা করতাম, ওকে রোজ আসতে বলতাম। ও আসলে ওকে দিয়ে গল্প করতাম, তোর দেশে কে কে আছে না আছে। আমার টেবিলের সামনে চেয়ারে বসে গল্প করতো, খুব স্বচ্ছন্দভাবে উত্তর দিত। ও ছিল মহারাষ্ট্রিয়ান। একদিন আমার মনে সন্দেহ খুব প্রচণ্ড দেখা দিল, কারণ আমি তখন ভাবলাম যে তাহলে ডাকাতি হয়নি। আচ্ছা, ও এমন কাউকে কনসিল করতে চাইছে, করতে গিয়ে ওর মুখটাই, ও আয়নায় দেখা মুখটাও রিফ্লেক্ট করছে। তো এবার আচ্ছা। ওকে নিয়ে আমি বসলাম, খাইয়ে দাইয়ে ক্যান্টিন থেকে নিয়ে অনেকক্ষণ ইন্টারোগেশন করলাম, অনেক কথা প্রশ্ন করলাম, ওকে অনেক লোভ দেখালাম। অ্যাটলিস্ট ও ব্রেক করলো। ব্রেক করে বললো, হ্যাঁ স্যার, এই ছবিটা আমারই হবে, কিন্তু ডাকাতিটা স্যার হয়নি। ডাকাতিটা সাজানো, আমার বাড়ির লোকজন এসেছিলো, তাদেরকে আমি সোনা আর রূপো দিয়ে দিয়েছি। আর সোনার কথা তো নেই, রূপো বলে নেই কেন আমি বলতে পারবো না। কত কেজি সোনা দিয়েছিস? বলে অনেক সোনা ছিল স্যার, দিয়ে দিয়েছি। তখন আমরা মালিককে ডেকে পাঠাই, মালিক বলে 14 কেজি সোনা ছিল। হ্যাঁ? 14 কেজি সোনা, 14 কেজি? সোনা বিস্কিট ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওদের জেনুইন কারবার ছিল। তো ভয়ে ভয়ে বলেনি বা কিছু কোনো ব্যাপারে। তারপর আমরা ওকে নিয়ে বলে কোথায় আছে, বলে ও দেশে চলে গেছে বম্বেতে। এবার বম্বেতে আমরা রাতারাতি রেড করি, এবং বোম্বেতে রেড করার পর ওকে, ও নিয়ে গিয়ে সব বাড়িঘরগুলো দেখিয়ে দেয়। কারো কাছ থেকে 4টে বিস্কুট, কারো কাছ থেকে 5টা বিস্কুট, কারো কাছ থেকে 6টা বিস্কিট, এইভাবে আমরা উদ্ধার করি। তো আলটিমেটলি আমরা অন্তত 13-13.5 কেজি সোনা রিকভারি করেছিলাম। সোনার ওজন খুব ভারী হয়, তো বিস্কিট টাইপ, একটা সোনার ওজন মিনিমাম 500 গ্রামের বিস্কিট আপনি বুঝতে পারবেন না। এরপরে আরেকটা ঘটনার কথা বলুন, কোনো একজন বাড়িতে, এখন আমরা অনেক ভিডিও কনফারেন্সিং বা জেরা হেন তেন এই সমস্ত শুনি, কোনো একজন বিচারপতির বাড়িতে শুনেছিলাম একবার একটা কি লুট বা এরকম কিছু একটা হয়েছিল। বিচারপতির বাড়িতে না, ওটা হয়েছিল তলা একটা সংঘ ভাড়া দিয়েছিলেন উনি, আচ্ছা, কোনো ধর্মীয় সংগঠন, আমার ঠিক নামটা মনে নেই। তো সেখানে একজন অ্যাকাউন্টেন্ট কাজ করতেন, মানে অফিসটা উনিই দেখাশোনা করতেন, অন্য স্টাফ ছিল। সেদিন ছুটির দিন ছিল। তো আচমকা আমরা খবর পেলাম যে ওখানে ডাকাতি হয়েছে। তো আমরা ন্যাচারাল আমরা ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখার পর ভদ্রলোককে দেখে ডেকে খুব সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পর আমি আমি দেখে বললাম, উত্তরগুলো ইরিলেভেন্ট ছিল, আমার প্রশ্ন অনুযায়ী উনি উত্তর দিতে পারছিলেন না। তো আমার সন্দেহ ছিল যে উনিই কাজটা করেছেন, কিন্তু উনি বাস্ক ভাঙা, তালা ভাঙা, যেগুলো সাজিয়ে গুছিয়ে সিমুলেট যেগুলো করে, ভালোভাবে সিমুলেট করেছিলেন। তারপর আমি ওনাকে বললাম, ডাইরেক্ট চার্জ করলাম যে আপনি করেছেন, এখানে কেউ আসেনি বা কিছু, এখানে যা গার্ড আছে বা কিছু আছে, তাহলে আসলে টের পেত, আপনি করেননি, আপনি করেন। উনি দেখলাম একটু ভেঙে পড়লো। তো আমার ওখানে সবাই, গড়িয়াহাট থানা অমুক তমুক সব অফিসাররা গেছিলেন। তারা বললেন যে ওকে নিয়ে যাওয়া মানে, বুড়ো বয়স, নিয়ে যাওয়া মানে পুলিশের ভয় পেয়ে গিয়ে বলছে আনন্যাচারাল একটা কিছু হয়ে যাবে, তখন খুব বিপদে পড়বে, ওকে অ্যারেস্ট না করাই ভালো, ওকে ছেড়ে দেয়। বলে ডাকাতি হয়েছে বলতে অসুবিধে কোথায়, ডাকাতি নিয়ে দেখো না, আমাদের মনে হয় না ও ডাকাতি করেছে, ডাকাতি হয়ে গেছে। তা আমি কিন্তু হাল ছাড়িনি। আমি কিন্তু ভদ্রলোকের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, ভদ্রলোককে ফোন করেছি, তাকে বলেছি এখনও সাবধান হন, এখনও বলুন, কিছু বলুন, সুবিধে হবে। আদারওয়াইজ আপনি ছেলে মেয়ে নিয়ে ঘর করেন, আপনার অসুস্থ স্ত্রী, আপনি অসুবিধার মধ্যে পড়বেন। জাস্ট একটু প্যানিকই করেছি ওভার টেলিফোন। লাস্টে একদিন আমাকে নিজেই ফোন করলেন 3-4 দিন বাদে, বলে একটা কথা বলবো স্যার, আমি অনুশোচনায় ঘুমোতে পারছি না। কেন, কী হলো? বললে তো আপনার স্ত্রী অসুস্থ। বলে না, টাকাটা স্যার আমি আগে হিসেবেই গড়বড় ছিল, আমি ওটাকে ট্যালি করিয়ে স্যার টাকাটা আমার কাছেই, আপনি কীভাবে খরচ করেছি আমার মনে নেই, টাকা আমি দিতে পারবো না, টাকাটা স্যার আমি নিয়েছি, ডাকাতি আমার ওখানে হয়নি। ডাকাতদের তো মারধর করেছেন তো প্রচুর, মারধর? মারধর? হ্যাঁ, সেটা ভাই আপনি যদি দেখে থাকেন আমি জানি না, আমি না না, নিজে আমি দেখে থাকার কি আছে, সেন্ট্রাল লক আপ লালবাজারে ডাকাতি দমন বিভাগের আপনি দায়িত্বে, তারপরে এসিডিডিআই, আপনাকে তো দেখেই ভয় কাঁপত লোকজন।
এখন মানুষ ভালো কথার দাস হয় না, হ্যাঁ ভালো কথা কেউ বোঝে কেউ বোঝে না। হ্যাঁ ছোটবেলা আপনি দেখেছেন বাবা কান মুলতো, মা নাক মুলতো, এগুলো হতো, এবং রুলের বাড়ি দিত, খন্তির বাড়ি দিত, এগুলো মাঝে মাঝে হয় টু ব্রেক হিম। এনি হাউ টেরারাইজ করলেই হয়ে যায়, যদি তখন যখন না হয় তখন কিছু করতে হয়। এরকম কোনো হয়েছে আপনার মার ধরে বা আপনার মানে আপনার কাস্টাডিতে কেউ আত্মহত্যার চেষ্টা করেছে বা মারা গেছে? হ্যাঁ, এগুলো হয়েছে, যেমন অনুশোচনা হয়, মারধর হয়, অন্য আসামি ভয় দেখায়। কিন্তু এরকম একটা আসামি ধরা পড়েছিল চিতপুরে, তখন আমি সাব ইন্সপেক্টর চিতপুর থানায়। তখন তাকে নিয়ে আসি, একটা ট্রাম কোম্পানির ঘড়ি ছিনতাই হয়েছিল। সে রেডিমেড ছিনতাইবাজ ছিল, ডাকাত ছিল, এই রবার ছিল। রবার। ওকে ধরে নিয়ে আসি আমি, ধরে নিয়ে আসার পর সে স্বীকার করে, কিন্তু রাত্রিরে তার হালকা একটু একটা কিছু হয়েছে, হওয়ার পর সে লকআপে রাখা ফিনাইল আমি এই জীবন রাখবো না বলে খেয়ে নিয়েছে, হ্যাঁ এবং পুরো ফিনাইলের বোতলই খেয়েছে এবং সেন্সলেস হয়ে গেছে। ওইখানে কোনো রকমে কোলে করে ওকে পাঁজাকলা করে সাইকেল রিক্সা করে আরজি করে নিয়ে যাই, আরজি করে ওকে সুস্থ করে আবার ফেরত নিয়ে আসি। তারপরেও জামিন হয়ে যায়, ও চলে যায়। রিটার্ন পেয়েছেন কোনো, মানে এই আসামি, এই যে আপনি প্রাণ বাঁচালেন? হ্যাঁ, এই প্রাণ বাঁচালাম এটাও অনুভব করেছিল, ও আমাকে বাঁচিয়েছিল, আবার হ্যাঁ? রিটার্ন দিয়েছিল। কি রিটার্ন দিয়েছিল আপনাকে? টাকা পয়সা? টাকা পয়সা রিটার্ন না, দিয়েছিল? একটা আমি একটা চিতপুরে একটা চুরি হয়েছিল হুম হুম এক সাব ইন্সপেক্টরের বাড়িতে। হুম তো সে চিতপুরে আসামির নাম তিনি দিয়েছেন, তাকে ধরে নিয়ে আসার পর সেই আরেকজনের নাম করে, তার নাম বৈজনাথ। সেই আসামিটাকে নিয়ে আমি রাত্রিরে রেডে বেরোই, তার ঘরে যাই, সঙ্গে দুটি কনস্টেবল ছিল, দড়ি বেঁধে নিয়ে যেতাম, যেরকম নিয়ে গেছি। ওলাইচণ্ডী বস্তির কথা আপনি নিশ্চয়ই শুনবেন, ঘুলঘুলাইয়া। নিয়ে গিয়ে যখন তার ঘর সার্চ হচ্ছে বস্তির, তখন আমি আর এক কনস্টেবল সার্চ করছি তার বাস্কর মধ্যে কী আছে। ইতিমধ্যে আরেক কনস্টেবলের হাতে দড়ি ছিল, সে ওই বাস্ক ঝুঁকে দেখতে গিয়ে তার হাত থেকে আসামিটি চলে যায় কিন্তু মারাত্মক। এবং ঘুলঘুলিয়ায় মিশে যায়। হুম তখন আমার তো অবস্থা সাংঘাতিক হয়, আসামিটা খোঁজাখুঁজি অনেকক্ষণ করেই পাইনি। হুম তখন আমি নতুন বিবাহিত, তাই বললাম চাকরি গেল, সবই গেল, আসামিও গেল। তখন আমি বসে বসে সকালবেলা 7টার সময় অনেক খোঁজাখুঁজি করেছি, ওই কাছাকাছি মানে সারা রাত হয়ে গেছে, রাত সারা পার করে দিয়েছেন, খোঁজাখুঁজি পাননি? পাইনি। তো এইবার কি হলো, আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছি, সেই যাকে মেরেছিলাম, সেই জায়গায় বাঁচিয়েছিলেন? সেই জায়গায় বাঁচিয়েছিলাম, সে হঠাৎ আসছে, বলে স্যার চা খাচ্ছেন? আমরা হ্যাঁ চা খাচ্ছি। কী হয়েছে তোর? বলে স্যার আপনার মুখটা কীরকম কীরকম লাগছে, কিছু হয়েছে নিশ্চয়ই। না তো। বলে হ্যাঁ হয়েছে নিশ্চয়ই, বলুন না স্যার কী হয়েছে। বললো আর চাকরি থাকবে না, তোরা ফ্রি হয়ে গেলি। বললে কেন স্যার কী হয়েছে? আমি বললো যে বৈজনাথ পালিয়ে গেছে আমার হাত থেকে রাত্রিবেলা। বলে পালিয়ে গেছে স্যার? বলে হ্যাঁ। বলে আপনি 10 মিনিট দাঁড়ান, আমি নিয়ে আসছি, আমি দেখছি ও কোথায় আছে। বলে ঘুরে ঘুরে কোথায় গেছে আমি জানি না, আমি চা খেয়ে শেষ করে বসে আছি, ভাবছি বৈজনাথ নিশ্চয়ই সত্যি কথা বলেনি, ছোটো কেষ্ট। এবং তখন দেখলাম যে একটা ছেলেকে পুরো ন্যাকেড অবস্থায় নিয়ে আসছে, মাথার চুলের বুটি ধরে। ওই ছেলেটি? ওই ছেলেটি। আমি বললাম কী হয়েছে? বলে স্যার বৈজনাথ। হ্যাঁ বৈজনাথ। কোথায় পেলি? বলে পরেশনাথের পাশে যে আন্ডারগ্রাউন্ড ড্রেন থাকে স্যার, এই ড্রেনে ডুবেছিল, হঠাৎ ঘুলঘুলি কাটছিল, আমি দেখলাম এখানে কিছু জিনিস থাকবে, আমি নাড়াচাড়া করতে ওকে পেয়ে গেলাম, বললাম উঠে আয় না তো মেরে দেবো। ওকে সবাই ভয় পেত, অত উঠে চলে এলো বৈজনাথ, মানে এবং ক্রিমিনাল দিয়ে ক্রিমিনালের অ্যারেস্ট? ধরলাম। এটাই হচ্ছে আপনার রিটার্ন, ওই ভালোবাসার জন্য? এটা ভালোবাসা। আচ্ছা, এরকম কোনো ঘটনা আছে যে ডাকাতি হয়েছে বা ডাকাতির চেষ্টা হয়েছে কোনো নোবেল কজে, মানে তার কোনো তার কোনো কারণে? আমরা অনেক সময় দেখেছি যে কারোর অসুস্থতা, তার চিকিৎসার জন্য ডাকাতি করে, বা কোনো রকম এরকম করে ধরা পড়েছে কারোর বিয়ে বা কারোর আটকে যাওয়া? এরকম তখন আমি ডাকাতি সেকশনের ওসি। আচ্ছা। একদিন সন্ধ্যাবেলা শুনলাম ডাকাতি হয়েছে, কোথায় রবারি হয়েছে। কোথায় হয়েছে না, মেট্রো রেল চাঁদনি হুম তার পেছনে হয়েছে, প্রকাশ্যে লোকজন সব আছে, এবং লোকটাকে নাকি প্রচণ্ডভাবে খুঁড় দিয়ে মেরেছে, আচ্ছা। অনেক ইঞ্জুরি, ওকে নিয়ে হসপিটালে গেছে। তো আমরা স্পটে গিয়ে পেলাম না, এনকোয়ারি করলাম, অনেকেই বললো না এখানে স্যার কিছু আমরা দেখিনি, সেরকম কিছু লক্ষ্য করি না। আমার সন্দেহ হলো যে তাহলে তো থাকা উচিত ছিল। তো আমরা যখন পেলাম না, ঘুরে এলাম, তখন আমরা খোঁজ খবর করছি। তারপরে সেই ছেলেটিকে লালবাজারে নিয়ে আসা হয়, তখন তার শরীরে 52টা স্টিচ, হ্যাঁ। খুঁড়ের দাগের। তাকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে ভালো কথা খারাপ কথা বললো। সে বলছে স্যার হয়ে গেছে, আমার 3 লাখ টাকা নিয়ে যাচ্ছিলাম, মালিক সবাই দিতে দিয়েছিল, চলে গেছে টাকা, আমি কি করব। তারপরে তাকে দুধ খাইয়ে খাইয়ে তারপর কথাবার্তা ভালো কথা বলে, তারপর আমি হঠাৎ আমার মনে হলো কোনো কিছুর জন্য কিছু করেনি তো,
তাহলে দেখ তুই যদি কোনো ভালো কাজের জন্য টাকা নিয়ে থাকিস আমি তোকে টাকা দিয়ে দেবো। তুই আচ্ছা। 3 লাখ টাকা নিচ্ছিস, তুই আমাকে বিশ্বাস করিস? কথাবার্তা শুনে ও কি ভেবেছিল বলে হ্যাঁ বিশ্বাস করি, বলুন স্যার কত টাকা দেবেন? আমি বললাম তুই 2 লাখ টাকা নিয়ে নিস, 1 লাখ টাকা ফেরত দে। তো বললো যে স্যার কিরম কিরম করছে। তখন ডিসি সেন্ট্রাল ছিলেন, ডিসি সেন্ট্রাল এলেন, এসে বলি ওর তো অবস্থা খুব খারাপ, ট্রমায় আছে, ওকে না দিয়ে ওকে লক আপ করে দিন, ইয়েতে করে দিন, হসপিটালে পাঠিয়ে দিন, এই রুগীকে বেশিক্ষণ ইন্টারভিউশন করা না, ট্রমায় মরে যাবে। তা আমি বললাম থাক, আমি একটু দেখে নিই, করে দিচ্ছি। তারপরে ওকে জিজ্ঞাসা করতে করতে হি অ্যাডমিটেড যে হ্যাঁ স্যার, আমি আমার বোনের বিয়ে আছে দেশে, মালিকের কাছে টাকা চেয়েছিলাম, মালিক টাকা দেয়নি, আমার এক বন্ধুকে খুর কিনে দিয়ে আমি আমার সারা দিয়ে তাকে দিয়ে খুর মারিয়েছি, এবং টাকা কোথায় আছে? টাকা আমার তুলোর দোকানে কাজ করতো, তুলোর মধ্যে আছে। তাকে নিয়ে বেরোলাম, 3 লক্ষ টাকা রিকভারি হলো। তাহলে বুঝুন মানুষ নিজের অন্যকে ভালোবাসলেও ডাকাতি করতে হয় চাপে, পারিপার্শ্বিক ব্যাপারে। তাই তখন তার মালিককে বললাম যে দেখুন এই তো হয়েছে ঘটনা, এবং আলটিমেটলি মালিক ওকে 1 লাখ টাকা দেয়, গিয়ে বাড়িতে সে এই যে অভ্রান্ত মজুমদার, অভ্রান্ত বন্ধু মজুমদার, আপনার পরিচয় আমরা তো শুনেছি বিভিন্ন জায়গায় ছিল ডাকাত বন্ধু মজুমদার। ডাকাত বন্ধু মজুমদার। আপনি আমায় কী নামে ডাকবেন সেটা তো আমার সামনে ডাকবেন না, আড়ালে ডেকেছেন। না না, ডিডি সেকশনে অনেকেই আড়ালে সেটাই ডাকতো, মানে ভয়ে পেত, সামনে যেত না, কিন্তু আড়ালে আবডালে সে তো ডাকতো। সে তো আম বিক্রি করে, তাকে বলে আমওয়ালা। তার কি গাছ আছে, এরকম কোন ব্যাপার আছে আপনার কাছে জানা নেই? ডাকাতি রুখতে গিয়ে বা কোনো ডাকাত ধরতে গিয়ে কখনো মৃত্যুর মুখোমুখি হয়েছেন? রুখতে গিয়ে হয়নি, রুখতে গিয়ে তো বোম টোম চলে, কিন্তু সে বোমে স্প্লিন্টার ইঞ্জুরি সেরকম কিছু না। তবে একবার গুলি চালিয়েছিল। হ্যাঁ। আমি একটা রেড করতে গেছিলাম দক্ষিণ 24 পরগনায়, জয়নাল বলে একটা ছেলে ছিল, তো দুর্ধর্ষ ডাকাত। আচ্ছা। তার বাড়ি আমরা ঘিরে ফেলি সোর্সের খবরে, ঘিরে ফেলে তখন যখন রেড করছিলাম, তখন পেছনের দিকে ধান খেতে একটা জানলা আছে, ওই জানলাটা আমি কভার করছিলাম। তো জানলার গড়াত ধরে যখন আমি উঠেছিলাম, দেখলাম একটা গড়াত ভাঙা, হুম। সেইখান দিয়ে একটা নল এসে আমার বুকের মধ্যে লাগলো। আমি কিরম হলো দেখলাম, দু হাতে আমার ধরা, আমার কিছু করবার নেই, গলারটা ধরা দু হাতে। কিচ্ছু করার নেই। আর সেই সময় নলটা কোথায় লাগলো? বুকে? নলটা বুকে লাগলো। আমাকে বললো একদম নড়বেন না, আমি এখান দিয়েই পালাবো। আমি কিছু না বলে নিমেষের মধ্যে ভগবান বাঁচাল, আমি পড়ে গেলাম ওখান থেকে। মানে হাত ছেড়ে দিলেন? হাত ছেড়ে দিলাম, নিচে জলে পড়লাম হ্যাঁ। ধান খেতে। হ্যাঁ। ইতিমধ্যে আমার দলবল ওকে ভেঙে ঘরের দরজা থেকে ধরে নিয়েছে। তারপর পাইপ গানটা রিকভারি হলো, দেখা গেল গুলির মধ্যে পিন হয়েছে, কিন্তু গুলিটা বেরোয়নি। ওটা আমার লাক বলুন, ওর বিফলতা বলুন, একটা কিছু হয়েছে। সাক্ষাৎ একদম মৃত্যু। তো সেই সময় কি মনে হয়েছিল যখন সেই এটা? সময় মনে হয়েছিল যে ওর ঠিক যেটা করেছে খুবই নিষ্ঠুর, এবং যে কোনো মানুষ, এটা 24 পরগনা প্রবাদ ছিল, ও করতে পারে। তোকে একটা মোটামুটি কিছু শাস্তি দেওয়া উচিত, যেটা মানসিকভাবে ও ভেঙে পড়ে। কি করেছিলেন? গায়ে না, ওকে নানা অজুহাতে, নানা ব্যাপারে, ওকে আটকে রাখা হয়েছিল। কি 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 করেছিলেন? আটকে রাখা মানে কিভাবে? হাত পা বেঁধে নাকি? তা আটকে রাখা হয়েছিল, সেটা আপনাকে প্রসিডিউরাল কিছু ছিল। তো আটকে রাখার পর ওকে উঠতে দেওয়া হয়নি, ও বসে থাকতো একটা জায়গায়? এক জায়গায় ঘরের মধ্যে, যেখান থেকে কাউকে সঙ্গে মিশতে পারতো না। আচ্ছা। এই 22-23 দিন পর খাওয়া ছাড়া আর ইয়ে ছাড়া কোর্ট থাকলে কোর্টে গেছিল, তো তখন ওকে খুব গার্ড করে নিয়ে যাওয়া হতো। এক দিন বোধহয় করছিল, কিন্তু 22 দিন পর যখন ওকে নিয়ে আসা হলো, তখন ও ছেলেটা হাঁটতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে গেল। জাস্ট কোনো রকম কোনো নির্যাতন নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। শুধু দিনের পর দিন বসিয়ে রাখা, কেউ কথা বলবে না। কনফাইনমেন্ট সাংঘাতিক। আপনি যদি আপনাকে চেয়ারে বসিয়ে বলি আপনি 10 ঘন্টা বসে থাকুন, আপনি পারবেন না। কনফাইনমেন্ট ইজ সাচ এ থিং। বা এক ধরনের প্রশ্ন আপনাকে 24 ঘন্টা একটা জায়গায় বসিয়ে রেখে করলে আপনি উত্তর দিতে বাধ্য হবেন। ইট ইজ অলসো এ টাইপ অফ ইন্টারোগেশন। আমি যদি আপনাকে 14 দিন ধরে করি একটা ইন্টারোগেশন, তাহলে নাথিং টু সে। আপনি পারবেন না তো আমি জানি, আপনার টলারেন্স ভাঙবেই। আমি চলে যাব, আমার জায়গায় আরেকজন আসবে, সে আবার করবে আপনাকে একই প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন করবে, আবার সেই প্রশ্নেই ফিরে যাবে। হাউ মাচ ইউ ক্যান টলারেট? আপনি নড়তে পারছেন না, চড়তে পারছেন না, নিয়ে যাচ্ছে, ঘুরে আসছে, খাচ্ছে, টেবিলে বসে খাচ্ছে, অল্প খাবার দিচ্ছেন, সুতরাং সে ভাঙবে। ঘুমোতে পারছে না, আচ্ছা। সবচেয়ে বড় কথা, ঘুমোতে পারছে না, রেস্ট পাচ্ছে না। মানে তার মানে এটা তো একটা সায়েন্টিফিক প্রসেস, ইন্টারোগেশনের। এই প্রসেসেই এগুলো প্রলংড হতো। ইন্টারোগেশন। এটা তো এমনি ডাকাতদের ক্ষেত্রেও এই একই জিনিস ছিল? হ্যাঁ, ডাকাতদের ক্ষেত্রে একই জিনিস ছিল। আচ্ছা, কোনো একটা থানায় থাকাকালীন এমন কোনো ঘটনা ঘটেছিল যে আপনি যাকে ধরে নিয়ে এসছেন
নিয়ে আসার পর তাকে ছেড়ে দিয়েছেন, কোনো কারণে আপনার মনে হয়েছে পর সেই রাতেই একটা মার্ডার হয়েছে, যেই মার্ডারের সঙ্গে সে যুক্ত? হ্যাঁ, অ্যাকচুয়ালি সোনাগাছিতে রাত্রিবেলা মদ খেয়ে মাতলামির জন্য কিছু কিছু লোককে ধরা হয় টু প্রিভেন্ট ল অ্যান্ড অর্ডার। তো এরকমই একটা লোককে আমি ধরে নিয়ে এসেছিলাম। ধরে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। যে পতিতার কাছে ও এসেছিল সে তাকে ছাড়িয়ে নিয়ে যায় মেয়েটির কথাবার্তা শুনে, এবং ছেলেটি বলে, আমি কী করো তুমি? বললো আমি ইঞ্জিনিয়ার। খুব ভালো ইংরাজি বলছিল, জামা প্যান্ট ভদ্রলোকের মতো এবং পরিষ্কার। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, আর তোমাকে সময় নষ্ট, স্যার আমার বাড়িতে মেয়ে খুব অসুস্থ, আমাকে ছেড়ে দিলাম, ওর আমি ভুল করেছি। অনুশোচিত ছিল, আমি মোটামুটিভাবে ছেড়ে দিয়েছি, নাম ঠিকানা লিখে, এটা আমাদের ছাড়ার প্রভিশন আছে, সেই হিসেবে ওকে ছাড়া হয়েছিল। তো পরের দিন দুপুরবেলা আমি বাড়িতে একটা মেসেজ পেলাম থ্রু কনস্টেবল যে এনি হাউ তোমাকে থানায় এক্ষুনি আসতে হবে, কারণ কাল রাত্রে যে ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়েছে সেই ছেলেটি একটি মার্ডার করেছে। মার্ডারটা কাকে করেছে, ওই পতিতাকে নাকি অন্য ওই কাউকে? ও নাকি লক্ষ্মী বলে একটি মেয়ে ছিল, মানে লক্ষ্মীকে যে ওকে ছাড়িয়ে নিয়ে গেল তাকেই মার্ডার করে দিল? তাকে মার্ডার করে দিল রাত্রিবেলা, বাপ। দুপুরবেলা। তো আমি তো গেলাম, আমি যাবো, যাও, আমি যাচ্ছি। থানায় এসে দেখলাম ডিসি বসে আছেন। আমি আমাকে জিজ্ঞাসা করলো আপনি ওকে ছাড়লেন কেন? আমরা না ছেড়ে তো উপায় নেই, রংফেল কনফাইনমেন্ট, সে তার নাম পরিচয় দিতে পারে, স্যার আমি করেছি, তবে নাম পরিচয় তো অত রাত্রে ভেরিফিকেশন আমরা করি না, বা করার সময় পাওয়া যায় তখন না। এরকম সিস্টেমও ছিল না আমরা এখনকার মতো। হ্যাঁ, আমরা স্যার ছেড়ে দিই, কারণ ফালতু কনফাইনমেন্টের মধ্যে পড়ে তো আমি মুশকিলে পড়বো। তো বলে এখন কী করে পাওয়া যাবে? এখন স্যার ছেলেটিকে আমি দেখেছি, 100 ছেলের মধ্যেও আমি চিনে নিতে পারবো ছেলেটি কে, এবং ছেলেটির মধ্যে একটা আলাদা জৌলুস আছে। ও ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। শুধু ডিসি এইটুকু কথা বলেছিলেন, গালাগালি বা কিছু দেননি? ডিসি আমাকে বলেছিলেন এখানে এইসব হয়, অমুক তমুক, যেগুলো হয় আর কি, পুলিশ সুপিরিয়র তার জুনিয়রকে যেরকমভাবে গালাগাল দেয়, ওই কেউ একটা দুটো একটু বলুন না শ্লীল তো। গালাগালি, কিরকম শ্লীল? যে এইসব কাজ করতে এখানে এসছেন, এই কাজ। ভদ্র পরিবার, অভদ্র পরিবার, এই সমস্ত কিছু? হ্যাঁ, অভদ্র পরিবার, তো ভদ্র পরিবারের ছেলে এখানে অভদ্র কাজ করতে এসছেন, আমাকেই বলেছে। মানে ভেবেছিল কি টাকা নিয়ে ছেড়েছেন? হ্যাঁ, টাকা নিয়ে ছেড়ে দিয়েছিলাম। না স্যার, এগুলো কোনোটাই না। তখন আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কী করে ধরবে? আমি ধরতে পারি স্যার একটাই কথা, আমি ছেলেটাকে যদি 1000 ছেলের মধ্যেও দেখি তাহলে আমি চিনে নেবো, কারণ আমি সেরকমভাবেই ওর সঙ্গে কথাবার্তা বলেছি, ইন্টারোগেশন করেছি, আর আমি নিয়ে আসতে পারবো। কারণ ছেলেটি বলেছে ছেলেটি ইঞ্জিনিয়ার, অমৃতসরে কাজ করে, পাঞ্জাবে কাজ করে, তাহলে স্যার চণ্ডীগড় এক্সপ্রেস আছে, তা আমি 8টার সময় ট্রেন আছে, আমরা যদি হাওড়া স্টেশন অ্যাভেল করি তাহলে পেয়েও যেতে পারি, কারণ এখান থেকে পালিয়ে নিশ্চয়ই হাওড়া গেছে। তো আমরা হাওড়া স্টেশনে যাই, ডিসি গাড়ি দেয়, গিয়ে হাওড়া স্টেশনে অনেকক্ষণ ওয়েট করি, কিন্তু পাই না। ফিরে আসি, ডিসিকে বলি, বড়োবাবুকে বলি। তো ডিসিকে বলতে, ডিসি বলে তাহলে কী করা যায়? বললো স্যার ওই যে রাস্তার ঠিকানা দিয়েছে সেই ঠিকানাটা আমি অ্যাভেল করি, চন্দননগর? একবার যদিও জানি মিথ্যা ঠিকানা তবুও আমরা যাই। তো সেই অনুযায়ী আমরা রাত্রিরে গেলাম। থানাটা ছিল উত্তরপাড়া। আচ্ছা। উই রিচ দারিক জঙ্গল রোড বলে উত্তরপাড়া একটা রাস্তা আছে, সেই দারিক জঙ্গল রোডে যে ঠিকানাও দিয়েছিল সেই ঠিকানা দেখতে চাইলাম। ওখানে যারা পার্টি, ওখানে সেরকমভাবে সিরিয়াল বাড়ি না, যে যেরকম জমি কিনেছে সেই অনুযায়ী প্লটগুলো হয়েছে। তো ওখানকার লোকাল যে ভিজিলেন্স পার্টি রাত্রিরে বেরোয়, তারা আমাদের বললো যে পাবেন না এভাবে ঠিকানা, যে আপনি যদি নাম বলতে পারেন তাহলে আমরা চিনতেও যাক, আপনাকে পৌঁছলেন তখন আমি এক নাম বলি, এবং যার নাম বলি সে ওদের কাছে পরিচিত, রিনাউন্ড। বললো হ্যাঁ স্যার, কিন্তু ওর তো 6 ছেলেই ভদ্রলোক, তাদের মধ্যে তো কেউ কোনো রকম খারাপ কাজ করতে পারে বলে দেখানো যায়নি। হয়তো আপনি কী বলছেন স্যার? এখন তুমি বাড়িটা দেখিয়ে দাও, বাকিটা তো আমি তোমায় বলবো। তো সে প্রথমে বাড়ি দেখাবে না, তারপর তাকে ভদ্র অ্যাপ্রোচ করাতে সে আমাকে নিয়ে গেল। আমি একা গিয়ে বাড়িটা চিনে এলাম, বিরাট বাড়ি, কুকুর হইতে সাবধান লেখা আছে। পরে তাকে রেখে গিয়ে আবার দলবল নিয়ে রেড়ে গেলাম, তো বাড়িতে ঢিল মারলাম, দেখলাম কুকুর কোনো আওয়াজ করলো না, টপকে ঢুকলাম। হ্যাঁ, ঢিল মারলেন, আওয়াজ করলেন, মানে এটা আবার কি স্টাইল? এটা আবার রেডের একটা স্টাইল। কুকুর মানুষের পায়ের আওয়াজ পেলেই রাত্রে ডাকবে, এটা কুকুরের হ্যাবিট। মানে কোনো একটা বাড়িতে কুকুর আছে, আপনার রেড করতে গেলেন, তাহলে কি করেন? গিয়ে প্রথমে ঢিল মারেন? প্রথমেও আপনি কম্পাউন্ডটা ঢিল মারলেন যে কম্পাউন্ডে ছাড়া আছে কি নেবে, ঘরের ভেতরে বাঁধা থাকলে তো আপনি আমাকে খাওয়াতে পারবেন না। কিন্তু কম্পাউন্ডটা বিরাট ছিল, ওখানে যদি কুকুর ছেড়ে রেখে দেয়, আমি তো দেখতে পাচ্ছি না পাঁচিল। হ্যাঁ, এটা ট্যাকটিক। ঢিল মারলাম, কিছু আওয়াজ হলো না, ঢিল পড়লো কিন্তু কুকুরের আওয়াজ নেই। তখন বুঝলাম বাইরে নেই, সেই অনুযায়ী আমরা ঢুকলাম।
ঢুকে দেখলাম যে বিরাট বাড়ি, দরজায় কড়া নাড়লাম। ঢুকলেন মানে হচ্ছে তো দরজা তো কেউ খুললো না, মানে টপকে? হ্যাঁ, টপকে, আচ্ছা। পাঁচিলটা টপকে আমরা ঢুকলাম। ঢুকে একদম দরজা খুলে দিল, তখন আমরা ঢুকলাম। ঢুকে এবার আমরা যখন মেন বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লাম, বেল টিপলাম, তখন প্রথমে কেউ উত্তর দিল না। তারপর এক বাজঘাই গলা, সেই রিনাউন্ড ভদ্রলোক আমাদের জিজ্ঞাসা করলেন যে কোত্থেকে আসছে। না, পুলিশ থেকে আসছি। কেন, কি হয়েছে, নিচে আসুন। খুবই ভদ্রলোক, নিচে নামালেন, কথা বললেন। আমি বললাম যে স্যার, অ্যালিগেশন আছে, এফআইআর ইজ লাইং উইথ মি। এখানে এই ছেলেটির নাম, এই ছেলেটি মার্ডার করেছে বলে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং অনেক বড় বড় লোক ইন্টারেস্টেডের জন্য আমাদের চাকরি বাঁচাতে আসতে হয়েছে। আপনি যদি কাইন্ডলি আপনার ছেলেদের একবার ওকে, এই নামে কেউ আছে? তো উনি বলেন হ্যাঁ, এই নামে আছে, আমার নিজের ছেলে। তাহলে আপনার 6 ছেলেকে এরকম আপনি চেনেন? আমি বললাম হ্যাঁ চিনি, আমি কালকে দেখেছি তাকে। তো বললো ঠিক আছে, তাহলে আমি ডাকছি। তো 6 ছেলেকে উনি ডেকে দাঁড় করিয়ে দিলেন। সোফাতে আমি বসে আছি, টিআই প্যারেডের মতো। টিআই প্যাডের মতো। আমি দেখছি কিন্তু কোনো ছেলেকে আমার মনে হচ্ছে যে না, এরা কেউ নয়। বারবার মনে হচ্ছে, অনেক খুঁটিয়ে দেখলাম না, এদের কেউ নেই। এমন নাসা, এদের মধ্যে কেউ নেই। তো আমি তখন বললাম যে স্যার, আপনার কোন ছেলের নাম এই? তো ভদ্রলোক সেই ছেলের নাম দেখালেন, নাম বললেন ওই ছেলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে দেখলাম ইঞ্জিনিয়ার, কোনো একটা নামজাদা কোম্পানি। মিলে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নামে এরকম বন্ধু আর কাউকে চেনো? খুব ভালো ইংরাজি বলে, খুব স্লিম দেখতে, কালোর ওপর, ভালো ছেলে। তো বললো চণ্ডীগড়ে সিমপ্লেক্স কোম্পানিতে কাজ করে। ও তখন চিন্তা করতে করতে বললো, স্যার আগে আমরা যে বাড়িতে থাকতাম, ও আমাদের সেই প্লটে একটা ছেলে আসতো, তার নাম ছিল কোনো একটা নাম, XY, যেটা আমি বলছি না, তো ছিল। তো সেই হতে পারে স্যার, আমার মনে হচ্ছে। তুমি তার বাড়িটা দেখাতে? বললো হ্যাঁ, এখানেই তো বাড়ি, আমি দেখিয়ে দেবো। সেখানে ডাক্তার, তিনি একজন শিক্ষাবিদ, তার বাড়িতে যখন রেড করলাম, তারও 5-6 ছেলে। বললো, তাকে ডেকে তুলাতে বললো যে আমার 6 ছেলে স্যার, 6টা ফ্ল্যাট আছে, আপনি খুঁজে নিন কোনটা হবে। তাহলে এই নামে আমার ছেলে আছে? বললে হ্যাঁ আছে। আপনি ছবি দেখান। এই রাতভর চলছে এটা? রাতভর চলছে। মানে ছবি দেখান। তখন ছবি দেখালো, আমি ছবি দেখে বুঝলাম যে এই সেই ছেলে। আমার মনে ধরলো যে না, নিশ্চিন্ত সেই ছেলে। কোথায় গেল আপনার এই ছেলে? তো বলে এই ছেলে তো ফিরেছে, ও আর কাজ করে অমৃতসরে। তো ফিরেছে, এখানে কী করেছে? আলো উগ্রপন্থী ব্যাপার আছে। কোথায় এখনও? তো বললো শ্বশুর বাড়িতে আছে। আর কেন? বলে মেয়ে অসুস্থ। আমার ক্লিক হয়ে গেল যে তাহলে তো ও বলেছিল স্যার মেয়ে অসুস্থ, যদি আমার ছেড়ে দেন তাহলে এই অঙ্কে মিলে গেল। এবার রাত্রে আমি বললো চলুন দেখিয়ে দিন ওর শ্বশুর বাড়ি। কেউ দেখাবে না, বলে পরের দিন দোল, কেউ আসবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, ঠিকানাটা দিন। ঠিকানা দিল বউবাজারের একটি গলির। সেখানে গিয়ে দেখলাম যে বাড়ি ভাগ হয়ে গেছে, 4টে ভাগ। এক ভদ্রমহিলা উনুনধরা ছিলেন, তিনি বললেন ওই বাড়ি হবে। ওই বাড়িতে গেলাম, বললো কি, আমরা থানা থেকে এসেছি, মেসেজ দেবো। ওপরে ও থাকে? বলে হ্যাঁ আছে। আমি ওর বাবার অসুস্থ, মেসেজ দিতে এসেছি। দরজা খুলে দিল, সোজা দোতলার ফ্ল্যাটে উঠে গেলাম। সুন্দরী ভদ্রমহিলা দরজা খুললো, একটু সরিয়ে দিয়ে ভেতরে ঢুকলাম। গিয়ে দেখি ওই ছেলেটি খাটের উপর বসে জামা কাপড় পরছে। বাহ। বললো কী রে তুই এখানে? বলে স্যার আপনি এখানে? তখন সবাই ঝাঁপিয়ে পড়েছে, পুরো পরিবার। কেন ওকে নিয়ে যাচ্ছেন? আর নিয়ে যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করুন কেন নিয়ে যাচ্ছে। না আমি বলবো কোনটা। বলে না না আপনি চলুন স্যার, আমি যাচ্ছি। মানে ছেলেটাই বলছে তখন? মানে ও বুঝতে পেরে গেছে যে পুরোটা এখানে আর প্রকাশ্যে কিছু চলে করার আসবে। নেই আমার। আমি বললাম যে চল তোর ছেঁড়া ঘড়িটা বার কর। ও আলমারি থেকে ছেঁড়া ঘড়িটা বার করলো, সাফিলিংয়ে ছিঁড়েছিল। নিয়ে সোজা থানায় আসলাম, বলে এলাম বটতলা থানায় যাচ্ছি। এবং ডিসি পরের দিন এসে আমাকে, সেই যে ডিসি আমাকে একটু বকাবকি করেছিলেন, তিনি বলেন ইউ আর মোর দ্যান স্কটল্যান্ড ওয়ার্ড। টেনাসিটি যদি আপনার থাকে, আপনি যদি কানেকশান ঠিক ঠিক লাগাতে পারেন, তাহলে সফলতা আপনি পাবেন। এই এতদিন ধরে কাজ করেছেন আপনি, দময়ন্তী সেনের সময় তো কাজ করেছেন। হ্যাঁ, দময়ন্তী সেনকে স্যার বলতেন কেন? দেখুন, আমরা চেয়ারটাকে বলতাম, পার্সনটাকে বলতাম না। আমরা চেয়ারটাকে স্যার বলতাম। উনি হতে পারেন, সেটা তো জেন্ডার ওয়াইজ। আমাদের কাছে জেন্ডার কোনো ব্যাপার ছিল না, চেয়ারটাকে বলতাম, পদটাকে বলতাম, পদটা অ্যাড্রেস করতাম স্যার। মানে এটা স্যার ম্যাডাম এরকম আলাদা করে বলা এরকম যায়? কোনো কিছু বলতাম। এতদিন ধরে যে চাকরি করেছেন এই যে ডাকাতি সেকশন বা অন্যান্য সেকশনে, রাজনৈতিক কোনো চাপ কোনোদিন পেয়েছেন? না, আপনি ডান আমলেও চাকরি করেছেন, বাম আমলেও চাকরি করেছেন। দু আমলেই চাকরি করেছি। অ্যাকচুয়ালি একটা ডাইরেক্ট আমাদের কাছে কেউ আসতো না। থানা ফাঁড়িতে যেভাবে আসতো,
একে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওইটা করুন, সেইটা করুন, এগুলো হতো। যেহেতু ওটা প্রথম কথা হচ্ছে লালবাজারে ঢুকতে গেলে আপনার পা কাঁপবে, কারণ লালবাজারে একটা বিরাট ব্যাপার, লোকের একটা কনসেপশন আছে। তারপরে করতে করতে লালবাজারের হাট হচ্ছে ডাকাতি সেকশন। তখন ডাকাতি সেকশনে ঢুকতে গেলেই লোকের হাট আরও কাঁপতো। ওখানকার যে রিনাউন্ড অফিসাররা যারা সব কাজ করে গেছেন ওখানে, তাদের সম্বন্ধে সবাই জানতো, বিশেষ করে ক্রিমিনালরা। এবং ওই সেকশন দেখলে লোকে ভয় পেত, যার জন্য আমাদের কাছে কোনো অ্যাপিল আসতো না। সব মিলে কত বছর করেছেন ওখানে চাকরি? আমি সাব ইন্সপেক্টর হিসেবে 7.5 বছর, ওসি হিসেবে 7 বছর। 14 বছর, তারপরে এসিডিডিআই আবার, তার মধ্যে সব মিলে প্রায় 15-16 বছর। তো এই এত বছর যে চাকরি করেছেন, প্রচুর ক্রিমিনাল আপনার হাত থেকে সাজা পেয়েছে? সাজা পেয়েছে, ধরা পড়েছে। চাকরি ছেড়ে দেওয়ার পরে ভয় পান না রাস্তাঘাটে ঘুরতে? চাকরি ছেড়ে দেওয়ার পর দেখুন, আপনি কারোর সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, কোনো ফালতু লোককে ফাঁসান, তাহলে আপনার ভয় থাকবে। কিন্তু আপনি যাকে ধরেছেন এবং নিঃসন্দেহে মানে একদম নিঃসন্দেহ হয়ে ধরেছেন, এবং সে স্বীকার করে বলেই তাকে পানিশমেন্ট করিয়েছেন, তার মনে হয় না যে গ্রিভান্স থাকে। এরপর দেখাও হয়েছে অনেকের সঙ্গে, অনেকেই কেমন আছেন স্যার জিজ্ঞাসা করে। তবে নিজেকে একটু সাবধান থাকতে হয়, কারণ কখন কার কী যে খেয়াল হবে তা কেউ জানে না। আর কারোর সঙ্গে ততটা অন্যায় করেছে কিনা সেটাও আমি জানি না। কারো হয়তো রিভেঞ্জ আছে, হলেও হতে পারে, কিন্তু আমার ধারণা যে আমার কোনো ক্ষতি হবে না। পুলিশের চাকরিতে প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। কলকাতা পুলিশে বিশেষ করে স্পেসিফিক কতগুলো পোস্টিং থাকে, কোনোদিন সেরকম মনে হয়নি, ইচ্ছা হয়নি? কে দেয়? ব্যাংক। কেউ না কেউ দেয়। না, মাইনে পেতাম, প্রচুর টাকা মাইনে পেতাম। এখনকার ছেলেরা অবশ্য আরও বেশি পায়। এছাড়া আর কত টাকা দেয়? সোর্স মানি। হ্যাঁ, সোর্স মানি আমরা পেতাম। কিছু নিজেদের পকেট থেকেও খরচা হতো। দেখুন, এখন আপনারা পাচ্ছেন মোবাইল, অনেক রকম মানে টিভি, সিসিটিভি, হ্যাঁ, তারপরে এগুলো থেকে আপনারা ইলেকট্রনিক গ্যাজেটস থেকে অনেক কিছু উদ্ধার করছেন। আমাদের সময় কিন্তু এসব ছিল না। আমাদের মেন ডিপেন্ডেন্ট ছিল সোর্স। আমরা সোর্স অফ ক্রিমিনাল, যার কাছে যত বেশি পরিচিত আছে, যার যত বাইরের লোকের সঙ্গে মিশতে পারবে, যে গিয়ে মিশে যেতে পারবে, আমরা পাবলিক থেকে খবর দিতাম। আর অপরাধ কিন্তু স্পটেই পাওয়া যায়, অপরাধের ঠিকানা স্পটেই পাওয়া যায় যদি আপনি ভালোভাবে সুপারভিশন করেন। কিছু না কিছু আপনি পাবেন। এরকম অনেক গল্প আছে, আমরা পেয়েছি। তো এছাড়াও সার্কামস্ট্যান্সেসের যে সমস্ত সাক্ষী আছে, তারাও কিছু আপনাকে বলতে পারে। এরকম হয়েছে, পথে যেতে যেতে ডাকাতি হয়ে গেছে, আমরা গেছি, বলছে এটা কোন সেকশন? ডাকাতি সেকশন, গড়িয়াহাটে। বলে ডাকাতি সেকশন? বলে হ্যাঁ। বললে যে স্যার ওসি ডাকাতি আছেন? তো আমি গাড়িটা আস্তে করে থামিয়ে নেমেছি। কী হয়েছে? আমি ছেলেটিকে চিনি না, ছেলেটিও আমার চেনে না। তো আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে? বলে স্যার ওই ডাকাতি কেসে এসছে না? হ্যাঁ। বলে স্যার লোক ধরবেন? না? হ্যাঁ। বলে ঠিক আছে স্যার, আধ ঘন্টা বাদে অমুক সিনেমার তলায় আমার কাছে লোক পাঠিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা নিন। বলে ফোন নাম্বার দিয়ে চলে গেল। তো সেই স্পটে গেলাম, স্পটে গিয়ে সময় মতো ও ফোন করলো, আমি লোক পাঠালাম। ও বললো ওই ছেলেটা নড়াচড়া করছে, ওকে নিয়ে যান, আপনি সব পেয়ে যাবেন। সেটিকে নিয়ে আসলাম লালবাজারে। ও হচ্ছে ওই বাড়ির চাকর, একটা দল বানিয়ে, দল পাকিয়ে প্রচুর অর্নামেন্টস এবং টাকা সম্বন্ধে ও ডাকাতি করে। কলকাতায় একটা সময় আপনি যখন ছিলেন, তখন নাকি কলকাতায় পুলিশে ডাকাতি নীল হয়ে গিয়েছিল, মানে ডাকাতির সংখ্যা যে পরিসংখ্যান তৈরি হয়। এটা বললেন, আমি মেনে নিলাম, কিন্তু আমি একা না, আমার টিম ছিল, ফ্রম ডিসি টু ড্রাইভার। উই ওয়ার্কড ইন এ টিম, এবং সেই টিমটা আমাদের খুব ভালো সমঝোতা ছিল, তার উপর কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, কলকাতায় একসময় ডাকাতি বন্ধ হয়ে গেছিল, ডাকাতি, রবারি। ইদানিংকালে এই যে পুলিশকে গালাগালি করছে, পুলিশকে ভনের নেতারা বকছে টকছে, উল্টোপাল্টা কথা বলছে, এটা কি পুলিশকে ভয় না পাওয়ার সে পুলিশের টলারেন্সে যদি গালাগালি খায় তাহলে আমি জানি না, সে গালাগাল যদি অভ্যস্ত হয় আমি জানি না, কিন্তু আমাদের গালাগাল করলে আমরা কাউকে ছেড়ে দিতাম না। বাহ, ফ্যান্টাস্টিক। আমরা কথা বলছিলাম এতক্ষণ যিনি বিভিন্ন মহলে ডাকাত বন্ধু মজুমদার বলে পরিচিত ছিলেন। এরপরে কেস ডায়েরিতে আমরা অনেক কিছু শুনবো। আজ এইটুকুই আপনাদের জন্য।